আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুনতে পাচ্ছ তার মানে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই মিউট থাকো। ওকে, দেখো আমরা পড়ছিলাম হচ্ছে ফ্রান্সিস বেকনের এসেগুলি, এবং ফ্রান্সিস বেকনের আজকে এই অফ প্ল্যান্টেশন এটা পড়বো আমরা। এরপরের দুইটা খুব মজা লাগবে, আজকেরটা একটু কঠিন এবং পড়তেও আমারও ভাল লাগে না এটা। আরেকটা জিনিস হচ্ছে যে এটা রসকসবিহীন রাইটিং, যদিও সবগুলোই রসকসবিহীন, তারপরেও এখানে ম্যারিজান সিঙ্গেল লাইফ একটু ভাল লাগে, অফ গ্রেট প্লেস একটু ভাল লাগবে, অফ রেভেন্স একটু ভাল লাগবে, অফ লাভ অতটা ভালো না, মনেই হচ্ছে যে ভালো হয়তো বা, কিন্তু অতটা ভালো না। ওকে, তো চলো আমরা এটা পড়ি। আমাদের এইটার আমি একটা লেকচার শিট করেছি। অফ প্ল্যান্টেশন অত ইম্পর্টেন্ট কোনো রাইটিং না, যার জন্য নেটেও এত বেশি ইনফরমেশন নাই। তো আমি তারপরেও খুঁজে খুঁজে যেখান থেকে যেভাবে পেরেছি আমি বোঝানোর মতো আমি ইনফরমেশন গ্যাদার করেছি। আমরা চেষ্টা করব এটাকে আজকে শেষ করার এবং একটু দ্রুত পড়ে যাব। দেখো, অফ প্ল্যান্টেশন বলতে প্ল্যান্টেশন সম্পর্কে। প্ল্যান্টেশন মানে কি? গাছপালা লাগানো, তাই না? তবে এখানে কিন্তু আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে অফ প্ল্যান্টেশন বলতে এখানে বিভিন্ন দেশে দেশে যে উপনিবেশ স্থাপন করা না বা কলোনি স্থাপন করেছে এইটা। তো আমরা দুইটা যখন পড়বো দুইটা অ্যাঙ্গেলটাই, মানে দুইটা ইয়ে আমরা মনে রাখবো, যে অফ প্ল্যান্টেশন এবং কলোনি স্থাপন, এই দুইটা জিনিসই আমরা আমাদের মাথায় রাখবো। কি করতে বলতেছো? এটা এক্সপ্লেন করতে স্যার বলতেছো? বললাম স্যার, হ্যাঁ বাংলা তো বুঝতে পারি না, এই যে ইভেন অফ দোজ হু ডু নট প্র্যাকটিস ট্রুথফুলনেস দেমসেলফ, এমনকি তারা যারা নিজেরা, মানে এখানে ট্রুথফুলনেস বলতে ধরো তুমি রাইটওয়াসনেস মনে করো বা অনেস্টি মনে করো, বলতে এমনকি ওই সমস্ত লোক যারা নিজেরা সত্যটাকে বা অনেস্টিটাকে প্র্যাকটিস করে না বা নিজেরা সৎ না, তারপরেও তারা স্বীকার করে যে অনেস্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড ডিলিং ডিনোটস নোবিলিটি। তারপরেও তারা স্বীকার করে যে যারা অনেস্ট বা যারা স্ট্রেইট ফরওয়ার্ড তারা মূলত, তাদের ভিতরে মূলত এই নোবিলিটি রয়েছে। মানে হয় না যে আমরা অনেক লোকই আছি যে নিজেরা খারাপ কাজ করি, বাট অন্যরা যখন অনেস্ট থাকে, অন্যরা যখন ভালো কাজ করে, আমরা ওইটাকে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, তো এটা অনেকটা এরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো চলো আমরা এটা শুরু করি। দেখো, অফ প্ল্যান্টেশন ওয়াজ সিগনিফিক্যান্ট ডিউরিং দ্য টাইম period in which it was published because it illustrates the interest in English colonization in America. বলা হচ্ছে অফ প্ল্যান্টেশন যখন, অফ প্ল্যান্টেশন এই রাইটিংটা খুবই সিগনিফিক্যান্ট ছিল, খুব গুরুত্বপূর্ণ ছিল ওই সময়ে, যে সময় এটা পাবলিশ হয়। কারণ এই সময়টাতে ইংলিশরা তারা তাদের কলোনি স্থাপন করতেছিল এই আমেরিকাতে। কারণ আমরা জানি হচ্ছে আমাদের ফ্রান্সিস বেকন, তিনি দেখো 1561 সালে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন, এরপর 1626 সালের ভিতরে তিনি মানে লেখালেখি করেছেন। তো ইনফ্যাক্ট এই লেখাটা মেবি এই যে 1607 সালের দিকে। তো তার মানে হচ্ছে আমরা জানি 1492 সালে আমেরিকা আবিষ্কার হয়। তো তারপরে 1492, হ্যাঁ এটাই মনে হয়। তো এই মাঝখানে ধরে 100 বছর, 1500 1600, 1492 1592, তার মানে 100 বছর পর আর কি। তো 100 বছরের ভেতরে অনেক দেশ, বিশেষ করে আমাদের ইংলিশরা যারা ইংল্যান্ড, এরা তো বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছে, কলোনি স্থাপন করেছে। তো তারা যখন এই আমেরিকাতে একটা কলোনি স্থাপন করতে চাচ্ছিল, সেই সময়টাতে এই রাইটিংটা পাবলিশ হয় এবং এই জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। One of the main reasons for the English settlements in the New World, particularly the first of Jamestown beginning Atote, was to profit of the land. বলা হচ্ছে এই রাইটিংটার বা এই যে তারা যে এই যে প্ল্যান্টেশন করতেছে বা তারা এই যে উপনিবেশ স্থাপন করতেছে, এইটার একটা ইয়ে আছে আর কি, একটা রিজন আছে এই আমেরিকান সেটেলমেন্টের, ইংলিশ সেটেলমেন্টের।
সেটা হচ্ছে তারা নতুন পৃথিবী, মানে এখানে আমেরিকা তো ওই সময় ধরো একটা সেপারেট একটা জায়গা, হঠাৎ তারা ইন্ডিয়া বলে আবিষ্কার করেছে, কিন্তু গিয়ে দেখে নতুন একটা জায়গা, এখানে কালো কালো মানুষ আগেকার, বা রেড ইন্ডিয়ান যাদেরকে বলা হচ্ছে। তো এদেরকে দেখার পরে এটা একটা নতুন ওয়ার্ল্ড সবার জন্য, অবশ্যই ইউরোপিয়ানদের জন্য। তো তারা এখানে তাদের কলোনি স্থাপন করতে শুরু করেছে, বিশেষ করে জেমস টাউনে ওই সময়টাতে। এবং তারা এই ল্যান্ড থেকে প্রফিট করতে চেয়েছে, লাভ করতে চেয়েছে। মানে তুমি যখন কোথাও কলোনি স্থাপন করবা নিশ্চয়ই চাইবা যে ওখানকার ধন সম্পদগুলো নিজের দেশে নিয়ে আসতে, এটা চেয়েছে তারাও। হাউ এভার only several years after they arrived, both famine and drought had taken its toll on the settlers. যাই হোক, কয়েক বছরের মধ্যেই যেটা ঘটলো যে তারা যারা ওইখানে গেল এই সেটেল করতে বা কলোনি স্থাপন করতে, তারা ওই মানে ফ্যামিন অ্যান্ড ড্রট বলতে, ফ্যামিন বলতে তোমার দুর্ভিক্ষ, আর একটা হচ্ছে ড্রট মানে খরা, এই দুইটা জিনিস তাদের অনেক মানে টেকেন ইটস টল বলতে তাদের থেকে ওই ইয়ে নেওয়া কি বলে, মানে তাদেরকে অনেক ব্যয় করতে হলো আর কি। ব্যয় বলতে এখানে নিজেদের জীবন দিতে হলো, হ্যাঁ, অনেক ক্ষতি সাধন হলো তাদের। Without sufficient knowledge about how to plant and cultivate and only livestock to eat, many of them starved to death. বলা হচ্ছে যে তারা কিভাবে প্ল্যান্ট করতে হয়, কিভাবে কাল্টিভেট করতে হয়, অর্থাৎ কৃষি কাজগুলো করতে হয় কিভাবে, এইটার যথেষ্ট নলেজ তাদের ছিল না যারা ওখানে আমেরিকান সেটলার মানে ইংলিশ সেটলার যারা ওখানে গিয়েছিল তারা। এবং শুধুমাত্র লাইভ স্টকের ওপরে, লাইভ স্টক খেয়ে, লাইভ স্টক বলতে গবাদি পশু আর কি, গবাদি পশু বা তাদের মাংস, এছাড়া ওই যে ছাগল টাগল এগুলো খেয়ে তারা আসলে তাদের চলতেছিল না। এবং এর জন্য হলো যে মেনি অফ দেম স্টার্ভ টু ডেথ, অনেককেই না খেয়ে মরতে হলো। They needed to learn how to survive by utilizing the land, therefore creating plantations. বলা হচ্ছে যে they needed, তাদের শেখা দরকার হয়ে পড়েছিল যে কিভাবে ভূমিকে ব্যবহার করে সার্ভাইভ করতে হয়, কৃষিকাজ কিভাবে করতে হয়, therefore creating plantation, এবং তার জন্য তারা হচ্ছে প্ল্যান্টেশন করা শুরু করলো। বাট প্ল্যান্টেশনস ওয়ার নট জাস্ট অ্যাবাউট ফুড, কিন্তু এই প্ল্যান্টেশনটা শুধুমাত্র যে খাবারের জন্যই তা নয়। দে ওয়ার অ্যাবাউট দ্য সেটেলার্স ইন্টারেস্ট ইন অ্যান্ড নিড টু এস্টাবলিশ এ স্ট্রং ফাউন্ডেশন অফ কমিউনিটি। বলা হচ্ছে যে তারা ছিল এই সেটেলারদের ইন্টারেস্টের ভেতরেও, অর্থাৎ তারা বলতো ওই দেশের জনগণ বা ওই দেশ, তারাও এই সেটেলারদের ইন্টারেস্টের ভেতরেই ছিল, আগ্রহের ভেতরেই ছিল, এবং তাদের এইখানে একটা স্ট্রং কমিউনিটির ফাউন্ডেশন বা গোড়াপত্তন করা দরকার হয়ে পড়েছিল। ওভারঅল this essay exemplifies what the colonists were striving for, which was a successful start in the new world. বলা হচ্ছে যে এছাড়াও এই এসের ভেতরে আমরা উদাহরণ পাবো যে কলোনিস্টরা এখানে কোন জিনিসগুলো করতে চেষ্টা করেছে এবং কোন কাজগুলো করার পরে তারা সাকসেসফুল হয়েছে, সেগুলো আমরা পাবো আর কি। আচ্ছা, এরপর আরো কিছু তথ্য দেখো। The essay of plantation is one of the 18th essay, 58 essays written by Francis Bacon. অর্থাৎ ফ্রান্সিস বেকন টোটাল 58টা এসে লিখেছে, তার ভেতরে এটা একটা। The essay was significant during the time period it was published. বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ছিল যখন এটা পাবলিশড হয়েছিল। It shows interest in British colonization in America. এটা ব্রিটিশ যে কলোনাইজেশন হয়েছে আমেরিকাতে সেটার প্রতি ইন্টারেস্ট শো করে এটা লেখা হয়েছে। ফ্রান্সিস বেকন থ্রু the essay talked about how to operate a plantation effectively, এবং এই এসের মাধ্যমে ফ্রান্সিস বেকন দেখিয়েছেন যে কিভাবে একটা প্ল্যান্টেশন ইফেক্টিভলি অপারেট করা যেতে পারে। and in the next of the essay of plantation, Bacon used the word plantation as a synonym for colony, এবং বলতেছে যে and in the context, অর্থাৎ এই প্রসঙ্গে এই অফ প্ল্যান্টেশনের ভেতরে ফ্রান্সিস বেকন মূলত এই প্ল্যান্টেশন শব্দটা এই কলোনির সিনোনিম হিসেবেও ব্যবহার করেছেন। When Francis Bacon speaks of plantations he mean colonies. বলা হচ্ছে যখন তিনি প্ল্যান্টেশন সম্পর্কে কথা বলতেছেন তিনি কলোনি তৈরি করাকেও বুঝিয়েছেন। This essay was published এততে 1625 সালে এটা পাবলিশড হয়। So he would have known much about the early colonization efforts of Sir Walter
র্যালি অ্যান্ড দ্য ভার্জিনিয়া কোম্পানি। বলা হচ্ছে যেহেতু তিনি এইটা পাবলিশ করেছেন 1625 সালে, তার মানে কলোনাইজেশনের ব্যাপার স্যাপার নিয়ে তার অনেক কিছু আগে থেকেই জানা ছিল, বিশেষ করে স্যার ওয়াল্টার র্যালি এবং ভার্জিনিয়া কোম্পানির এই দুইটার যে এফোর্টগুলি সেটা সে আগে থেকেই জানতো, এবং কলোনি স্থাপন করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হতো সেগুলো সে আগে থেকেই জানতো, এবং এই এসেটার ভিতরে এই প্রবলেমগুলোর যেন একটা সলিউশন তিনি দাঁড় করানোর চেষ্টা করেছেন। The first disastrous settlement in Jamestown was planted এত। বলা হচ্ছে এই প্ল্যান্টেড বলতে এই যে এই সেটেলমেন্ট বলতে কলোনি আর কি, বা উপনিবেশবাদ। তো বলা হচ্ছে এইটা প্ল্যান্টেড করেছিল, মানে এটার গোড়াপত্তন করা বা এটা শুরু করা। তো বলা হচ্ছে প্রথম যে ধ্বংসাত্মক যে সেটেলমেন্টটা করেছিল সেটা হচ্ছে জেমসটাউনে, এবং এটা 1607 সালে। He would have heard about the massacre of 1622, এবং সে জানতে পেরেছিল, আমাদের ফ্রান্সিস বেকন জানতে পেরেছিল যে 1622 সালে ওইখানে একটা ম্যাসাকার হয়েছিল, মানে ওই স্থানীয় লোকদেরকে মেরে ফেলা হয়েছে আর কি। He chose to provide his considered opinion about how colonization ought to be done, এবং তিনি এখানে মূলত তার নিজস্ব একটা ওপিনিয়নকে তিনি চুজ করেছেন, এবং মানে তিনি একটা মতামত দেওয়ার চেষ্টা করেছেন যে কলোনাইজেশন করতে গেলে কিভাবে করা উচিত বা কিভাবে করলে কলোনিগুলো সাকসেসফুল হবে সেটা তিনি এখানে শো করেছেন। বেকন কম্পেয়ার্স দ্য মেকিং অফ এ কান্ট্রি টু দ্য প্ল্যান্টিং উড। আচ্ছা, প্ল্যান্টিং অফ উডস বলা হচ্ছে বেকন এখানে কম্পেয়ার করেছেন যে একটা নতুন দেশ তৈরি করা বা কলোনি তৈরি করা এটা অনেকটা ওই একটা বাগান তৈরি করা বা একটা বন তৈরি করার মতো, অনেক গাছপালা লাগানোর মতো। ইনভেস্টিং ইন দ্য উড মিনস ওয়ান হ্যাজ টু লেট দ্য ট্রিজ গ্রোথ, এবং কোনো একটা বাগানে বা বনে, মানে বাগান তৈরি করা আর কি, এবং সেখানে গাছ লাগানো, গাছের উপর ইনভেস্ট করা, মানে এখানে একটা জিনিস তোমাকে মেনেই নিতে হবে যে হ্যাঁ এই গাছগুলোকে বড় হওয়ার সময় দিতে হবে। অর্থাৎ তুমি আজকে গাছ লাগালে 7 দিন পরে গিয়ে বলতে পারবা যে এই আমি 10,000 টাকা দিয়ে গাছ লাগালাম, এটা কেন মানে এখন বিক্রি করলে কেন এটা হবে না 50,000? হ্যাঁ, তো এইটার জন্য সময় দিতে হবে, তাই না? সময় দিলে যেটা হয় যে একটা করে গাছ থেকেই তোমার 50,000 করে আসবে। Being hasty to withdraw the profit only destroy the wood, এবং কেউ যদি খুব তাড়াহুড়া করে ওই তার বন থেকে আর কি হচ্ছে প্রফিট নেয়ার জন্য, তাহলে কি হবে যে বনটাই নষ্ট হয়ে যাবে। Bacon says in this essay that being greedy and hasty with planting a colony will end only a disaster. বেকন এখানে বলতেছেন যে এই এসেতে যে কেউ যদি কোনো সেটেলার যদি খুব বেশি লোভী হয় এবং খুব তাড়াহুড়া করে কলোনি প্ল্যান্ট করার পরে সেখান থেকে কলোনি এস্টাবলিশ করার পরে সেখান থেকে প্রফিট করার জন্য, তাহলে এটা ইভেনচুয়ালি যেটা হবে যে একটা ডিজাস্টার নেমে আসবে, বরং এই কলোনিটাই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই উপরে জায়গাটা যদি আমরা একটু বাংলা বলে দিতেন আর কি একটু সুবিধা হতো। কোনটা? যে জায়গাটা পড়াইছেন এখন, হ্যাঁ, এই জায়গাটা যদি একটু বাংলা বলতেন আর কি একটু সুবিধা হতো আর কি। কেন বাংলা বলতেছি না? আচ্ছা, আমি এটা তুমি একবারে বলে শুনতে চাচ্ছ, তাই তো? আচ্ছা, অফ প্ল্যান্টেশন মানে হচ্ছে একই সঙ্গে প্ল্যান্টেশন মানে তোমার বাগান তৈরি করা বা এগ্রিকালচার করা। আবার এই এসেতে আবার একই সঙ্গে হিন্টস দেওয়া হচ্ছে অফ প্ল্যান্টেশন বলতে কলোনি স্থাপন করা, ঔপনিবেশবাদ আর কি স্থাপন করা। যেমন ইংলিশরা কি হয়েছিল যে বাংলাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তারা ওই যে পলাশির যুদ্ধে ইয়েকে হারিয়ে এখানে কলোনি স্থাপন করেছিল না, ইংল্যান্ড থেকে এখানে শাসন করত। ঠিক এরকমই তারাও চেয়েছিল যে আমেরিকাতে তারা শাসন কার্য পরিচালনা করবে বা আমেরিকাতে তাদের হচ্ছে কলোনি স্থাপন করবে, এবং এটার জন্য তারা গিয়েছিল হচ্ছে জেমসটাউনে। এবং জেমসটাউনে গিয়ে তারা প্রায় হচ্ছে 1622 সালের দিকে তারা ওখানকার জনগণকে মানে মারপিট করে বা মারে, ম্যাসাকার করে, এবং ওইখানে তারা চেষ্টা করতেছিল যে ওইখানে কলোনি থেকে খুব দ্রুত তারা লাভ উঠিয়ে আনবে। কিন্তু ওই প্রসঙ্গেই আমাদের ফ্রান্সিস বেকন তিনি এই রাইটিংটা লিখতেছেন, এবং তিনি এখানে বেশ কিছু মতামত দিয়েছেন। তিনি এখানে মতামত দিয়েছেন এখানে এরকমভাবে যে এই যে এইটুকুতে যে তিনি এখানে তার মতামত দিয়েছেন, এবং তিনি এখানে বলেছেন যে কোনো একটা জায়গায় কোনো কলোনি স্থাপন করা এটা অনেকটা বাগান তৈরি করার মতো। বাগানে গাছ লাগানোর সাথে সাথেই 6 মাস 1 বছর বা 7 দিন পরে গিয়ে তো তুমি আর ওখানে ইয়ে পাবা না, হচ্ছে প্রফিট করতে পারবা না।
যে কলোনিতেও তাই, কলোনিতে তুমি কলোনি স্থাপন করার সাথে সাথেই যদি প্রফিট চাও তাহলে হবে না। একটা মতামত আছে যে কলোনি, যে কোনো দেশে কলোনি স্থাপন করার 20 বছর পর থেকে ওখান থেকে লাভ আসতে থাকে। তো কারণ ওই 20 বছরটাতে সেটেল করতে হয়, ওখানে মানুষদের সাথে মিশতে হয়, ওদের পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়, যেটা এই যে এই আমেরিকান ইংলিশরা পারেনি। ইংলিশরা শুরুতে ওখানে গিয়ে ওই যে হচ্ছে তারা কি করেছে, তারা যেহেতু ওখানে দুর্ভিক্ষের কবলে পড়ে, কারণ শুধুমাত্র ওখানে গিয়ে গবাদি পশু জবাই করে কেটে মাংস খেয়ে আসলে বাঁচা যাবে না, ওই ক্ষেত্রে কাল্টিভেশন করতে হবে, এগ্রিকালচারের কাজকর্ম করতে হবে। তো এটা তারা করেনি এবং এই নলেজ না থাকার কারণে তারা অনেক হচ্ছে কষ্ট মানে পোহাতে হয়েছে, তাদের দুর্ভিক্ষ নেমে এসেছে তাদের উপরে এবং তাদের একটা ধ্বংসের মুখে পড়েছে। এবং সেই একটা ইয়ে থেকেই মূলত আমাদের ফ্রান্সিস বেকন এই রাইটিংটা লিখতেছেন। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এবার আসলে এটা থিম সম্পর্কে আমরা জানি। বেকনস ভিউ গো ইন দ্য ডিরেকশন, বেকনের ভিউ এই ডিরেকশনে গেছে। কোন ডিরেকশনে? ডু নট বি গ্রিডি। মানে এই রাইটিংটা আমরা পড়লে একটা মেসেজ আমরা পাবো, সেটা হচ্ছে লোভী হইয়ে যেও না, মানে লোভী হইও না। ডু নট এক্সপেক্ট আ কুইক রিটার্ন। কোনো জায়গায় তুমি ইনভেস্ট করার পরপরই ওইখান থেকে কুইক রিটার্ন চেও না। মানে তুমি আজকে ওই যে বললাম যে তুমি পুকুরে মাছ ছেড়লা, 1 মাস পরে গিয়েই মাছ তুলে বলতেছো কই মাছ বড় হলো না, লাভ হলো না, এটা সেটা। তো এটা বলতেছে আর কি। দ্যাটস হোয়াই হি অ্যাডভাইজেস দ্য কলোনি টু বি ফিন্যান্সড বাই এ নোবেলম্যান, নট দ্য মার্চেন্ট। এবং এর জন্য তিনি অ্যাডভাইস করতেছেন, আমাদের ফ্রান্সিস বেকন অ্যাডভাইস করতেছেন যে কলোনিগুলো স্থাপন করতে গেলে ওইখানে তো টাকা পয়সা লাগে, তো টাকা পয়সাগুলো নোবেল ম্যান অর্থাৎ মহৎ লোকজন এদের কাছ থেকে নাও, নট দ্য মার্চেন্ট। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে কলোনি স্থাপন করো না, কারণ ব্যবসায়ীরা কি করবে, 6 মাস 1 বছর না যেতে ওখান থেকে রিটার্ন চাইতে থাকবে। তো রিটার্ন তো দেওয়া যাবে না, কারণ 20 বছরের আগে কলোনিগুলো থেকে লাভ আসে না। তো এটাই বলতেছে মার্চেন্টের কাছ থেকে নিও না, কারণ মার্চেন্টরা ওই কিছুদিন পর থেকেই লাভ করবে, প্রফিট করবে। বরং নোবেল ম্যান যারা সমাজের টাকা পয়সা রয়েছে, ব্যবসায়ী না, হয়তো অন্য ব্যবসা করে এবং এখানে হয়তো একটু দাতব্য বা এরকম বা লং টার্ম ইনভেস্ট করতে চায়, তাদের উদ্দেশ্যে তাদের কাছ থেকে টাকা নাও। Send their qualified workforce rather than the criminals, and do not forsake the colonists when they are in difficulties, because it is the sinfulest things in the world. এবং বলতেছে যারা কলোনি করবে তাদেরকে কোয়ালিফাইড ওয়ার্কফোর্স দাও, কাজ জানে এইরকম জনগণকে তাদের কাছে দাও, তারা যাতে কাজ করে। তাছাড়া যেটা হবে যে মানে এই কোয়ালিফাইড ওয়ার্কফোর্স না দিয়ে বরং কি হয় যে ক্রিমিনালদেরকে দিও না, যারা ওখানে গিয়ে ওই মানুষদের উপরে, নেটিভ লোকদের উপর অত্যাচার চালাবে, হ্যাঁ এরকম লোকদের দিও না। ডু নট ফরসেক দ্য কলোনিস্ট, এবং কলোনিস্ট যারা রয়েছে তাদেরকে ভুলে যেও না, কারণ ডিফিকাল্টিসের সময়, কারণ ইট ইজ দ্য সিনফুলেস্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড। এবং এভাবে যে ভুলে যাওয়া হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কাজ, সিনফুলেস্ট থিং মানে পাপী কাজ আর কি। মানে এক কথা এখানে কয়েকটা এই এসের ভিতরে কয়েকটা অ্যাডভাইস দেওয়া হয়েছে। একটা হচ্ছে লোভী হয়েও না, 2 নাম্বার হচ্ছে কুইক রিটার্ন চেয়েও না, আরেকটা হচ্ছে সেন্ড কোয়ালিফাইড ওয়ার্কফোর্স রাদার দেন ক্রিমিনাল না দিয়ে তাদেরকে কোয়ালিফাইড ওয়ার্কফোর্স দাও, এবং ডিফিকাল্টিজের সময় কলোনিস্টদেরকে ভুলে যেও না। এবং এই ভুলে যাওয়াটা হচ্ছে এটা একটা খারাপ কাজ। তো এই 4-5টা হচ্ছে ডিরেকশন বা গাইডলাইন বা হচ্ছে অ্যাডভাইস আমরা এই এস এর মধ্যে পাবো। স্যার ক্রিমিনালের বিষয়টা বুঝতে পারি নাই। আচ্ছা, এটা নিচে আছে, আমি তো এগুলো বলবোই, তারপরে আরেকবার বলি তোমাকে এখনই। ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে আসছিল না, হচ্ছে ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। তো ভারতীয় উপমহাদেশে শাসন করার ক্ষেত্রে বলা হচ্ছে যে এই শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্ত লোক কোয়ালিফাইড তারা এসে কি করবে, যে তারা কাজকর্ম করবে এখানে এবং মানুষকে সেবা দিবে, পাশাপাশি লাভ করবে এবং নিজের দেশে পাঠাবে, তাই না? কিন্তু যেটা হয়েছে যে এমন কিছু লোক ওখান থেকে পাঠানো হয়েছে যারা মূলত খারাপ মানুষ, তারা এখানে থেকে কি করেছে, ক্রিমিনালি কাজকর্ম করেছে, ক্রাইম করেছে, এবং ক্রাইম করে কি করেছে, এই দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার, যে নীল চাষ করতে বাধ্য করেছে, এছাড়াও আরও অন্যায় অত্যাচার করে এখান থেকে লাভ নিয়ে গিয়েছে।
তো আলটিমেটলি কি হয়েছে, যদি এরকম ভালো মানুষ যদি এখানে থাকতো তাহলে কি হতো, এই অঞ্চলটা হয়তো এতদিনেও ব্রিটিশরাই শাসন করতো। কিন্তু যেটা হয়েছে যে ওই যে ক্রিমিনালি অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে মানুষ এখানকার স্বাধীন হতে চেয়েছে। তো এটাই বলতেছে যে কোয়ালিফাইড ওয়ার্কফোর্স পাঠানো হোক, ক্রিমিনালদেরকে না, যারা এখানে এসে অন্যায় অত্যাচার করবে তাদেরকে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসে আমরা মেইন টেক্সটটা আলোচনা করি। মেইন টেক্সট আমরা যতদূর শেষ করতে পারি আর কি, কারণ পুরোটা যদি শেষ নাও করাও যায় তাও আমরা এটাকে লিপ করবো আজকে, মানে একদিনে শেষ করবো আর কি এটা। দেখো, প্ল্যান্টেশনস আর অ্যামাংগেস্ট এনসিয়েন্ট প্রিমিটিভ অ্যান্ড হিরোইক্যাল ওয়ার্ক। বলা হচ্ছে প্ল্যান্টেশন যেটা, এটা হচ্ছে খুবই প্রাচীন একটা কাজ এবং একই সঙ্গে এটা আদিম একটা কাজ, আদি এবং বীরত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটা। আর এই প্ল্যান্টেশন, ওই যে বললাম যে যখনই প্ল্যান্টেশন তোমরা মাথায় রাখবা পড়বা, তখনই প্ল্যান্টেশন মানে দুইটা মিনিং মাথায় রাখবা। একটা হচ্ছে উপনিবেশ স্থাপন করা, আরেকটা হচ্ছে গাছগাছালি লাগানো, বাগান করা। তো এই দুটোই আমরা জানি যে মানুষ অনেক আগে থেকেই উপনিবেশ স্থাপন করে, এক দেশের হয়ে আরেক দেশকে দখল করেছে, এটা সবসময়ের জন্যই। আবার কৃষিকাজ যেটা, সেটা আদি যুগ থেকে মানুষ করে আসছে। When the world was young it begat more children. যখন পৃথিবীর বয়স কম ছিল, ইয়াং ছিল, তখন সে অনেক বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছে। বাট নাও ইট ইজ ওল্ড, এবং এখন এইটা বুড়ো হয়ে গেছে। ইট বিগেটস ফিউর, এখন কম বাচ্চা কাচ্চা সে জন্ম দেয়। ফর আই মে জাস্টলি অ্যাকাউন্ট নিউ প্ল্যান্টেশনস টু বি দ্য চিলড্রেন অফ ফর্মার কিংডম। এবং আমি সঠিকভাবে যে জিনিসটা বলতে পারি সেটা হলো, এখনকার যে বাচ্চা কাচ্চা এগুলো হচ্ছে ফর্মার কিংডমেরই বাচ্চা কাচ্চা। ব্যাপারটা হচ্ছে এখানে পৃথিবী বাচ্চা কাচ্চা জন্ম দেয়, মানে হচ্ছে তোমার যে উপনিবেশবাদগুলো আর কি। একটা সময় ছিল পৃথিবীতে প্রচুর উপনিবেশবাদ হতো, তাই না? কিন্তু এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গিয়ে এগুলো কমে গেছে না? তো তখনই বলা হচ্ছে, এই আজ থেকে আরো 500 বছর আগেই ফ্রান্সিস বেকনই বলতেছেন যে এই উপনিবেশবাদগুলো কমে গেছে এখন, এবং এগুলোকে বলা হচ্ছে চিলড্রেনের সাথে তুলনা করা হচ্ছে। বলতেছে যে পৃথিবী যখন ইয়াং ছিল, অর্থাৎ পৃথিবীর যখন শুরুর দিকে ছিল আর কি, তখন অনেক উপনিবেশবাদ চলেছে, অনেক চিলড্রেন সে জন্ম দিয়েছে, বিগেট করেছে। বাট এখন যখন পৃথিবীর বয়স হয়েছে, সে কম চিলড্রেন হচ্ছে জন্ম দিচ্ছে। এবং আমি রাইটলি বলতে পারি যেটা, যে প্ল্যান্টেশন এটা অনেকটা ওই এখনকার যে প্ল্যান্টেশনগুলি বা এখনকার যে বাচ্চা কাচ্চাগুলি হচ্ছে, মানে এখন যে নতুন নতুন উপনিবেশগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আগেকার যে কিংডম সেগুলোরই হচ্ছে বাচ্চা কাচ্চা। মানে পৃথিবী বয়সে তরুণ যখন ছিল, কম বয়স যখন ছিল, তখন সে প্রচুর বাচ্চা কাচ্চা জন্ম দিলেও এখন এই বার্ধক্যে এসে সে কম বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে। এবং আমাদের স্পিকার বলতেছেন যে আমি এই যে এখন যে নতুন নতুন যে কলোনিগুলো তৈরি হচ্ছে বা নতুন নতুন যে উপনিবেশবাদগুলো তৈরি হচ্ছে, এগুলো মূলত আগের সাম্রাজ্যেরই বাচ্চা কাচ্চা বলে আমি মনে করি, সেটা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, কলোনি, হ্যাঁ কলোনি বোঝানো হচ্ছে। পৃথিবীর বাচ্চা হচ্ছে ওই কলোনি আর কি। I like a plantation in a pure soil, that is where people are not displanted to the end to plant in others. এবার আমাদের স্পিকার বলতেছেন যে আমি প্ল্যান্টেশন করতে পছন্দ করি একটা পিওর সয়েলে, খুব ভালো একটা মাটিতে, যেখানে মানে মানুষকে উৎখাত করতে হবে না, ডিসপ্ল্যান্টেড করতে হবে না, টু দ্য এন্ড টু প্ল্যান্ট আদার্স। অর্থাৎ একটা জিনিস মানে এক দেশে একটা কলোনি করতে গিয়ে ওই জায়গার স্থানীয় মানুষদেরকে উৎখাত করতে হবে না, এই জাতীয় সয়েল আমি চাই। এবং এই জাতীয় সয়েলটাকে তিনি বলতেছেন পিওর সয়েল। আমরা কি হয়, ধরো তুমি একটা বাগান করতেছো, আমের বাগান করতে চাও, এখন ওখানে দেখা যাচ্ছে অন্য গাছ টাছ আছে, তোমার আমের বাগান করতে গেলে কি করতে হয়, যে ওই গাছটা আগে কেটে দিয়ে তারপরে আম গাছ লাগাইতে হবে, নইলে তো আম গাছ বড় হবে না। তো আমাদের প্ল্যান্টে এই যদি কলোনি স্থাপন করতে যাও তাহলে কি হবে, ধরো তুমি এখন চাচ্ছ যে বাংলাদেশ থেকে তুমি ইন্ডিয়াতে গিয়ে কলোনি স্থাপন করবা, তাহলে ইন্ডিয়ার ওই অঞ্চলের লোকজনকে তাড়িয়ে দিতে হবে, বা ওই অঞ্চল, এবং তারপরে এখান থেকে বাংলাদেশের লোকজন ওখানে নিয়ে যেতে হবে, তাই না? তো এই কথাটাই এখানে বলতেছে যে এই তাড়িয়ে দেওয়াটা যাবে না। মানে এখানে স্পিকার বলতেছেন যে নতুন একটা জায়গায় যদি আমরা উপনিবেশ স্থাপন করতে চাই, তো সেক্ষেত্রে আমি সবসময় সমর্থন করি যে
একজনকে জায়গা দিতে গিয়ে যাতে আরেকজনকে জায়গা ছেড়ে দিতে না হয়। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এইটাকে, এই প্ল্যান্টেশনটাকে তিনি বলতেছেন পিওর সয়েল, যেখানে ফাঁকা জমি রয়েছে, ভূমি রয়েছে, সেখানে তিনি প্ল্যান্টেশন করতে বলতেছেন। এবং এরকম না যে একটা প্ল্যান্টেশন করতে গিয়ে আরেকটা গাছ কাটা পড়তেছে, এরকম জায়গায় তিনি প্ল্যান্টেশন করতে বলতেছেন না। বা যে জায়গায় তিনি কলোনি স্থাপন করার কথা বলতেছেন, যে সেখানে মানুষদেরকে তাড়িয়ে দিয়ে উৎখাত করে তাদের উপর অন্যায় অত্যাচার করে যেটা করতে হবে, এরকমটা করার তিনি বিরুদ্ধে। For else it is rather an extirpation, আচ্ছা, extirpation than a plantation। বলতেছে যে যদি ওইটা করা হয়ে থাকে, যে একদল মানুষকে উৎখাত করে, নেটিভ যারা অনেক আগে থেকে যারা বসবাস করছে তাদেরকে তাড়িয়ে দিয়ে ওখানে নতুন মানুষ নিয়ে আসতেছো, এটা যদি হয় তাহলে এটা একটা ধ্বংস মাত্র। দেন এ প্ল্যান্টেশন, এটা প্ল্যান্টেশন না, বরং প্ল্যান্টেশনের চেয়ে মূলত এটা একটা ডিস্ট্রাকশন। এক্সটারপেশন মানে ধ্বংস আর কি। তুমি যে নেটিভদেরকে তাড়াই দিবা, মেরে ফেলবা, তারা তোমাকে ছেড়ে দিবে কও? তাহলে কি হলো, ওখানে সারাটা জীবন হানাহানি মারামারি লেগে থাকবে না? যেটা ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে কিছুটা হয়। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে যে এটা তোমরা ইতিহাস যারা জানো তারা জানার কথা, যে মেজর জিয়া একটা সময় পার্বত্য চট্টগ্রামের প্রচুর বাঙালি নিয়ে গেছেন। হ্যাঁ, যারা হয়তো বা নদী ভাঙ্গনের শিকার হয়েছে বা বিভিন্ন কারণে, তাদেরকে নিয়ে ওই পার্বত্য চট্টগ্রামে বাড়ি করিয়ে দিয়েছেন, এবং প্রচুর বাঙালি। এবং কি হয়েছে, বাঙালি এবং পাহাড়িদের ভেতরে তখন থেকে একটা রেষারেষি, কারণ ওইখানে বাঙালি নিয়ে যাওয়া, কেউ কি পছন্দ করে যে আমার এলাকায় অন্য এলাকা থেকে লোকজন এসে ইয়ে করবে? যেমন রোহিঙ্গারা এসে চট্টগ্রামে এভাবে যে আছে, ওদেরকে ক্যাম্পের ভেতরে আটকে রাখা হয়েছে না? তাদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে? তারপরেও দেখো চুপ করে চুরি করে তারা বিভিন্ন জায়গায় বের হয়ে যাচ্ছে, আমাদের দেশের মানুষের চাকরি বাকরি ওরা কাজ করতেছে। ওরা যদি কাজটা না করতে, আমাদের দেশের লোকজন কাজ টাজ করতে পারতো। আবার খাবার খাচ্ছে, জায়গা নষ্ট করেছে, বন ধ্বংস হচ্ছে। তাহলে কি হলো, যে এক দেশে থেকে মানে একটা কলোনি স্থাপন করতে গিয়ে আগের কলোনি নষ্ট হচ্ছে, একটা প্ল্যান্টেশন করতে গিয়ে আগের প্ল্যান্টেশনগুলো নষ্ট করা হচ্ছে। তো বলতেছে এই জাতীয় কাজ, এটা মূলত প্ল্যান্টেশন না, এটা মূলত ডিস্ট্রাকশন, এক্সটারপেশন। প্ল্যান্টিং অফ কান্ট্রিজ ইজ লাইক প্ল্যান্টিং অফ উড। বলা হচ্ছে একটা নতুন দেশকে তৈরি করা, এটা অনেকটা বাগান তৈরি করার মতো। কে জানো কি বলতে চাচ্ছিল? স্যার বলছি যে রোহিঙ্গারা আমাদের চট্টগ্রাম শহরের অনেক জায়গায় মানে ক্যাম্প থেকে পালিয়ে মানে চলে আসছে। হ্যাঁ, এটা মানুষকে কি আটকে রাখা যায় কও? আর 2 4 5 10 জন, 100 2000 5000 10,000 হলে সে একটা কথা, 10-12 লাখ মানুষকে আটকে রাখা সম্ভব? সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের ভাষা আর আমাদের চট্টগ্রামের ভাষা হচ্ছে প্রায় সেম। হ্যাঁ, এই জন্য বোঝা মুশকিল হয় না, বোঝা যায় না। সেটাই। আচ্ছা, এখানে স্পিকার বলতেছেন যে কান্ট্রির গোড়াপত্তন করা বা কোনো একটা দেশ তৈরি করা, এটা অনেকটা বাগান তৈরি করার মতো। ফর ইউ মাস্ট মেক অ্যাকাউন্ট টু লিজ অলমোস্ট 20 years প্রফিট অ্যান্ড এক্সপেক্ট ইউর রিকম্পেন্স ইন দ্য এন্ড। এবং এই জন্য বলতেছে তোমাকে ওয়েট করতে হবে অলমোস্ট 20 years প্রফিটের জন্য, অর্থাৎ প্রফিট করার জন্য প্রায় 20 বছর তোমাকে ওয়েট করতে হবে, এবং তোমার রেভিনিউ তখনকার তুমি আশা করতে পারবা। এর আগে যদি তুমি রেভিনিউ আশা করো তাহলে হবে না। মানে একটা দেশ তুমি তৈরি করতে, একটা ধরো তুমি একটা মেহগনি গাছ লাগাইলা, 2 বছর পরে গাছ কেটে কি তুমি 50,000 টাকা পেয়ে যাবা? পাবা না। তোমাকে এর জন্য 15 বছর ওয়েট করতে হবে, 20 বছর ওয়েট করতে হবে। তুমি আজকে যে গাছটা 20 টাকা দিয়ে এসে লাগাইলা, বা এখন তো একটু দাম বেশি হচ্ছে, 50 থেকে 100 টাকা দিয়ে একটা গাছ লাগালে 20 বছর পর এই গাছটা থেকে তুমি 1 লাখ টাকা পাবা, তাই না? কিন্তু 1-2 বছর 5 বছর পরে গিয়ে ওইটা কাটলে তুমি টাকা পাবা না। তো এটাই বলতেছে যে এই একটা বাগান তৈরি করতে গেলে যেরকম আমাদেরকে ওয়েট করতে হয়, ঠিক তেমনি একটা কান্ট্রি বা একটা কলোনি বা একটা উপনিবেশ বা তৈরি করতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে, এবং মিনিমাম 20 বছর পর থেকে ওখান থেকে প্রফিট আসবে। ফর দ্য প্রিন্সিপাল থিংস দ্যাট হ্যাড বিন দ্য ডিস্ট্রাকশন অফ মোস্ট প্ল্যান্টেশন হ্যাড বিন দ্য বেজ অ্যান্ড হ্যাস্টি ড্রয়িং অফ প্রফিট ইন দ্য ফার্স্ট ইয়ার্স। বলতেছে যে এই নিয়ম অনুযায়ী, এই যে 20 বছরের অপেক্ষা করার কথা বলতেছে, যে এই নিয়ম অনুযায়ী একটা জিনিস মানে একটা জিনিস প্রতীয়মান হয় যে অনেক প্ল্যান্টেশন ধ্বংস হয়েছে, অনেক প্ল্যান্টেশন বা বেশিরভাগ প্ল্যান্টেশন ধ্বংস হয়ে গেছে। কারণ হচ্ছে এই হ্যাস্টি মানে তাড়াহুড়া করার কারণে, এক কথায় তাড়াহুড়া কারণে, কোনো একটা মানে প্রথম বছর থেকেই তাড়াহুড়া করার কারণে অনেক প্ল্যান্টেশন নষ্ট হয়ে গেছে।
এটাই বলতেছে যে অধিকাংশ উপনিবেশবাদ যেগুলো ধ্বংস হয়ে গেছে সেটার আসল কারণ হচ্ছে একেবারে শুরু থেকেই, প্রথম বছর থেকেই বেশি বেশি করে প্রফিট করার যে চেষ্টা সেটা। It's true, speedy profit is not to be neglected as far as may stand with the good of the plantation, but no further. বলা হচ্ছে এটা সত্য যে প্রফিটকে নেগলেক্ট করা যাবে না, যত দ্রুত ওখান থেকে প্রফিট আনা যায় ততই ভালো, কিন্তু বাট নো ফার্দার, কিন্তু এটা আবার খুব বেশি দ্রুত করলে হবে না, মানে লোভী হয়ে যাবে না। আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো, হ্যাঁ, কিন্তু এটা খুব বেশি মানে অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেলে মুশকিল। তুমি 20 বছর ওয়েট করতে বলতেছো, তুমি 15 বছর ওয়েট করো, কিন্তু দেখা যায় তুমি 15 মাস পরে এসে বলতেছো কই প্রফিট কই, তাহলে তো হবে না। ওই যেটা বললাম, একটা মেহগনি গাছ 100 টাকা দিয়ে নিয়ে এসে লাগানোর পরে তুমি 20 বছর ওয়েট না, তুমি 15 বছর পর কাটো, ওখান থেকে 50,000 টাকা পাবা। 10 বছর পর কাটো, ওখান থেকে 15-20,000 টাকা পাবা। তাই বলে তুমি লাগানোর 1 বছর পরে গিয়ে তোর কাছে টাকা পাবা না। তো ব্যাপারটা এরকম যে তোমার দরকার আছে, ঠিক আছে, প্রফিটের চিন্তা থাকতে হবে, এটা ঠিক আছে, বাট তার মানে এই না যে খুব তাড়াহুড়া করতে হবে। It is a shameful and unblessed thing to take the scum বলতে এখানে corrupted people, scum of people and wicked commendant people to be the people with whom you plant, and not only so but the spoil the plantation. বলতেছে এটা খুবই শেমফুল একটা কাজ এবং খুবই আনব্লেসড একটা থিং যে করাপ্টেড পিপুলগুলোকে হচ্ছে বাছাই করা বা নেয়া, এবং যারা উইকড কন্ডেমড পিপুল, মানে যারা হচ্ছে খারাপ এবং দোষী লোকজন, মানে ক্রিমিনাল এক কথায়, তাদেরকে নিয়ে যদি তুমি এই প্ল্যান্টেশন করতে যাও, টু বি দ্য পিপুল উইথ হোম ইউ প্ল্যান্ট, মানে এই সমস্ত লোক অর্থাৎ করাপ্টেড লোক এবং উইকড লোক, এরা যদি তোমার প্ল্যান্টেশনের সঙ্গী হয়, তাহলে নট অনলি সো বাট ইট পয়েল, তাহলে এটা যে শুধুমাত্র ওই প্ল্যান্টেশন করবে তাই না, বরং সে প্ল্যান্টেশনটাকে স্পয়েলও করে দেবে, মানে ধ্বংসও করে দেবে, নষ্টও করে দেবে। ফর দে উইল এভার লিভ লাইক রোগস, কারণ হচ্ছে তারা সবসময় বাজে লোক, বাজে লাইফ লিড করবে, অ্যান্ড নট ফল টু ওয়ার্ক, এবং তারা কাজ করবে না, বাট বি লেজি, তারা লেজি হবে, অলস হবে, অ্যান্ড ডু মিসচিপ, এবং তারা কি করবে, খারাপ কাজ করবে, অ্যান্ড স্পেন্ড ভিকচুয়ালস বলতে ফুড আর কি, এবং তারা ফুড খরচ করবে, অর্থাৎ তারা কোনো কাজ করবে না কিন্তু খাবার খাবে, অ্যান্ড বি কুইকলি উইয়ার্ড, এবং তারা খুবই ক্লান্ত হয়ে পড়বে, অধৈর্য হয়ে পড়বে, অ্যান্ড দেন সার্টিফাই অফার টু দেয়ার কান্ট্রি টু দ্য ডিসক্রেডিট অফ দ্য প্ল্যান্টেশন, এবং তারা কি করবে, সার্টিফাই করবে যে এই যে প্ল্যান্টেশনের ডিসক্রেডিটের ব্যাপারে, বা তুমি যে একটা উপনিবেশ স্থাপন করলা এখান থেকে তোমার বদনাম হবে আর কি। তো এটাই বলতেছে যে হচ্ছে আজে বাজে লোক, তারপরে খারাপ লোক, তারপরে যে সমস্ত লোক অনেক চালাক ধূর্ত টাইপের, উপনিবেশ স্থাপন করার ক্ষেত্রে যদি এটা যদি তোমার সঙ্গী হয়ে থাকে, তাহলে এটা খুবই লজ্জাজনক বিষয় এবং খুবই একটা খারাপ কাজ, এবং এতে করে হচ্ছে আমাদের কলোনি স্থাপন করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই ব্যাহত হবে, এবং তারা দুর্বৃত্তায়ন করবে, মানে খারাপ কাজ করবে, বা অনেকে আছে অলস হয়ে পড়ে থাকবে, কাজকাম করবে না, অন্যের ক্ষতি করবে, এবং তারা খাবার খাবে, মানে খাদ্যের অপচয় করবে, তারা খুবই দ্রুত ক্লান্ত হয়ে পড়বে, এবং নিজেদের যে দেশ, যে মাদারল্যান্ড আর কি, সেই দেশে তারা নেতিবাচক খবর সেন্ড করবে আর কি। The people wherewith you plant ought to be gardener, plowman, laborers, smith, carpenter, joiner, fisherman, fowlers, with some few apothecaries, medicine producer আর কি, যারা ডাক্তার আর কি, এরপর সার্জনস, কুক অ্যান্ড বেকার্স। বলা হচ্ছে তুমি যাদেরকে নতুন প্ল্যান্টেশন করতেছো বা নতুন দেশ তৈরি করতেছো বা উপনিবেশবাদ তৈরি করতেছো, তাদের ভেতরে কারা কারা থাকবে সেই ব্যাপারে বলতেছে এখানে থাকতে হবে গার্ডেনার, মানে যারা মালি তারা থাকবে, প্লাউম্যান মানে কৃষক থাকবে, তারপরে লেবারার শ্রমিক থাকবে, স্মিথ মানে কামার থাকবে, তারপরে এখানে থাকবে কার্পেন্টার মানে ছুতো আর কি, যারা কাপড় চোপড় বোনায় তারা থাকবে, তারপরে জয়নার থাকবে, তারপরে হচ্ছে ফিশারম্যান থাকবে, তারপরে থাকবে হচ্ছে ফাউলার মানে যারা ওই যে
কি বলে এটাকে, ফাউল মানে হচ্ছে মুরগির মাংস যারা ইয়ে করে আর কি। এখানে ফাউলার বলতে কি বোঝাচ্ছে একটু দেখে আসি তো। জালিয়া পশু শিকারী, আচ্ছা পশু পাখি শিকারী আর কি। ফাউল মানে কিন্তু মুরগির মাংস, তোমরা জানো? এই যে পাখির মাংস বা মুরগির মাংস, পক্ষী মাংস আর কি। ওই যে মাটন মানে হচ্ছে বিফ মানে গরুর মাংস, মাটন মানে খাসির মাংস, ফাউল মানে মুরগির মাংস। চিকেন মানে মুরগি আর কি। এরপর আছে উইথ সাম ফিউ অ্যাপোথেকারিজ, মানে এখানে কিছু লোক থাকবে যারা হচ্ছে তোমার ঔষধ তৈরি করে আর কি, মেডিসিন প্রডিউসার, শল্যবিদ আর কি যাদেরকে বলা হয়। তারপরে কিছু থাকবে হচ্ছে সার্জন মানে শল্যবিদ আর কি, আর এরা হচ্ছে ওষুধ তৈরি করে। সার্জন মানে যারা হচ্ছে কাটাছেঁড়া করবে বা ওই যে কি বলে এটাকে অপারেশন করতে পারে এরকম। কিছু কুক থাকবে যারা রান্না বান্না করবে, এবং অ্যান্ড বেকারস যারা হচ্ছে রুটি তৈরি করতে পারে তারা থাকবে। ইন এ কান্ট্রি অফ প্ল্যান্টেশন ফার্স্ট লুক অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ victuals the country yields of itself to hand, as chestnuts, walnuts, pineapples, olives, dates, palms, cherries, wild honey and the like, and make use of them. বলা হচ্ছে একটা কান্ট্রি প্ল্যান্টেশন করতে গেলে প্রথমেই আমাদের নজর দিতে হবে যে ওই দেশে কি কি জিনিস উৎপাদন হয়। যেমন ওইখানে উৎপাদন হতে পারে চেস্টনাট, ওয়ালনাট, পাইনাপল, এগুলো আরো যে এতগুলো, বা ওয়াইল্ড হানি মানে বন্য যে মানে এমনি ন্যাচারাল যে মধু সেগুলো, এবং আরো অনেক কিছু, এবং সেইগুলোই আগে ব্যবহার করতে পারতে হবে। সব কিছুই তো তুমি আর ওই এনে খেতে খাওয়া যাবে না, অন্য দেশ থেকে এনে তো আর খাওয়া যাবে না, মাদারল্যান্ড থেকে তো তুমি সব এনে খেতে পারবে না। দেন কনসিডার হোয়াট ভিকচুয়ালস অর esculent things are there which grow speedily and within the years, and parsnips, carrots, turnips, onions, radish, তারপরে artichokes of কি বলছে জেরুজালেম মনে হয় হবে আর কি, তারপরে মেইজ and the like। বলা হচ্ছে তারপরে কনসিডার করো আরো সমস্ত কিছু সংখ্যক হচ্ছে খাবার দাবারের কথা বলতেছে। তারপরে এডিবল যেগুলো আমরা ভক্ষণযোগ্য আর কি, সেই খাবার দাবার যেগুলো খুব দ্রুত জন্মে সেগুলোর ব্যাপারটা নিয়ে আমাদের চিন্তা করতে বলতেছে। যেমন রয়েছে হচ্ছে মূলা, গাজর, তারপরে পেঁয়াজ, হ্যাঁ, তারপরে ক্যারট রয়েছে, তারপরে পাইনাপেল রয়েছে, এইগুলোর কথা বলতেছে। আচ্ছা, ফর হুইট, বার্লি অ্যান্ড ওটস দে আস্ক টু মাচ লেবার। বলতেছে গম, তারপরে ওট এবং বার্লি তৈরি করতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয়। বাট হুইচ পিস অ্যান্ড বিনস ইউ মে বিগিন, কিন্তু এই ক্ষেত্রে তুমি পিস এবং বিন দিয়ে তুমি তৈরি করতে পারো, মানে যে সিম জাতীয়, এই জাতীয় যেগুলোর বীজ হয়, এই জাতীয় টাইপের কিছু সবজি টবজি আমরা তৈরি করতে পারি, সেটা বলতেছে। পিস বলতে মটরশুঁটি আর কি। বোথ বিকজ দে আস্ক লেস লেবার, এটার কারণ হচ্ছে তারা এই পিস এবং বিন এই দুইটারই হচ্ছে তোমার কম লেবার লাগে, অত পরিশ্রম লাগে না। অ্যান্ড বিকজ দে সার্ভ ফর মিট অ্যাজ ওয়েল অ্যাজ ফর ব্রেড, কারণ হচ্ছে এরা একই সঙ্গে মিট সার্ভ করে এবং একই সঙ্গে ব্রেড সার্ভ করে। মিট বলতে এখানে প্রোটিন, হ্যাঁ, এই যে বিন থেকে আমরা জানি যে শস্য দানার ভেতরে প্রোটিন থাকে, তো মাংসের ভেতরেও প্রোটিন থাকে। সুতরাং এখানে বলতেছে তারা প্রোটিন প্রচুর পরিমাণে মানে মাংসের বিকল্প জিনিস হয়ে থাকে আর কি। এখানে মাংসের বিকল্প হিসেবে তারা প্রোটিন সার্ভ করে, এবং একই সঙ্গে তাদেরকে এবার যে গুঁড়ো করে আমরা রুটিও তৈরি করতে পারি। And of rice likewise comes a great increase, and it is a kind of meat। বলতেছে এবং রাইস, যে রাইসটা অনেক বেশি হতে পারে, এবং এইটা যদি হয় তাহলে এটা এক ধরনের মিট বলতে এখানে ওই যে প্রোটিন উৎপাদন আর কি।
আচ্ছা এবার দেখো, above all there ought to be brought store of biscuit, oatmeal, flour, meal and the like in the beginning till bread may be had। বলতেছে সর্বোপরি এই জায়গাটাতে, যে জায়গায় তুমি একটা নতুন দেশে যাচ্ছ, সেখানে গিয়ে শুরুতেই ধান গম এগুলা তৈরি, ধরো তুমি গিয়ে পরের দিনই তুমি ধান গম লাগানো শুরু করলা, কিন্তু ওই ধান গম কি পরের দিন থেকে খেতে পারবা না, 3 মাস ওয়েট করতে হবে না। বলছে ওই 3 মাসের জন্য তোমার বিস্কিট লাগবে, ওট মিল, ফ্লাওয়ার মিল, এই জিনিসগুলো তুমি তোমার নিজের দেশ থেকে গিয়ে আগে ওখানে নিয়ে গিয়ে স্টোর করতে হবে শুরু থেকেই। আদারওয়াইজ কি হবে, ওই যে বন্যা দুর্ভিক্ষের কবলে পড়তে হবে, যেটা ওই সময়ের ইংলিশ মানুষরা ওই দেশে গিয়ে ওই দুর্ভিক্ষের কবলে পড়েছিল। For beasts or birds take chiefly such as least subject to diseases and multiply fastest as swine, goats, cooks, hens, turkeys, geese, house doves and the like। বলতেছে যদি কোনো পশু পাখি নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম ওই সমস্ত পশু পাখিকে নিয়ে যাও যেগুলো বেশি বেশি মানে কম অসুখ হয়, যেগুলোর অসুখ কম হয়, এবং মাল্টিপ্লাই ফাস্টেড মানে যেগুলো বেশি বেশি আর কি উৎপাদনশীল হয়। হয় না যে একটা ছাগল নিয়ে গেলে কি হয় যে 1 বছরের মধ্যে তুমি একটা ছাগল থেকে 5টা ছাগল হয়ে যাবে, 2 বছরের মধ্যে 5টার থেকে দেখা যায় যে তোমার 15টা হয়ে যাবে, কারণ এগুলো যে 1টা 2টা 3টা করে বাচ্চা দেয় এবং খুব দ্রুত বাচ্চা দেয় 6 মাস পরই। এই জন্য বলতেছে এমন কিছু পশু পাখি নিয়ে যেতে হবে যেগুলোর খুব দ্রুত বাচ্চা কাচ্চা দেয় বা অসুখ বিসুখ কম, যেমন সোয়াইন আছে, তারপরে গোট আছে, কক আছে, হেন, টার্কি, তারপরে মানে গিজ আর কি, তারপরে হাউস ডাবস এইগুলো। The victual in plantation ought to be expended almost as in a besieged town there, that is with certain allowance। বলা হচ্ছে যে এই যে নতুন উপনিবেশ যে জায়গাটাতে আমরা যাচ্ছি, বলছে এখানে এমনভাবে খাদ্য শস্যগুলো বরাদ্দ নিয়ে যেতে হবে যেন এই শহরটা একটা বিসিস্ট শহর, মানে একটা অবরুদ্ধ শহর। ধরো তুমি একটা জায়গায় গেলা, এই তুমি জানতেছই যে এখানে যাওয়ার পরে তুমি বন্দী হয়ে পড়বা, তাহলে কি হচ্ছে তারপরে ধীরে 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 মানুষদেরকে বুঝিয়ে বা ছোট ছোট জায়গাগুলো দখল করে করে তারপরে তুমি দেশটা বড় করবা, তাই না? তো বন্দী দশা হওয়ার জন্যই তোমাকে ওই জরুরি মুহূর্তের জন্য আগে থেকে কিছু খাবার নিয়ে যেতে হবে। তো সেটাই কথাই বলতেছে, তুমি যে শহরে যাবা সেই শহরে গিয়ে মানে 2-3 মাস বসবাস করার জন্য হলেও আপাতত কিছু খাদ্যদ্রব্য তোমাকে আগে থেকেই নিয়ে যেতে হবে বা সেই পরিমাণ বরাদ্দ নিয়ে যেতে হবে। And let the main part of the ground employed to gardens or corn be to a common stock and to be laid in as stored up and then delivered out in proportion, besides some spots of ground that any particular person will manure for his own private। বলা হচ্ছে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জমির বেশিরভাগ যে জায়গাগুলো আমরা ফল ফসলাদি যেগুলো আমরা পারবো সেগুলো আমরা উৎপাদন করার কাজে লাগাবো এবং এই উৎপাদিত ফসল আমরা মজুত করব এবং একই সঙ্গে এগুলো রাইট অনুপাতে সঠিক পরিমাণে এগুলো আমরা হচ্ছে বিতরণও করব। তাছাড়া কিছু কিছু মানে ফসলি জমি এগুলো প্রাইভেট মালিকানাধীনে আমাদেরকে ছেড়ে দিতে হবে যাতে করে তারা নিজেরা চাষাবাদ করে। সব কিছু সরকার করতে গেলে হবে না, তাই না? সরকার হয়ে বা তুমি যদি সরকার থেকে গিয়ে সব কিছু করতে চাও তাহলে হবে না, সরকার একা সব কাজ করতে পারবে না, জনগণকেও সম্পৃক্ত করতে হবে। তো এটাই বলতেছে যে লেট দ্য মেইন পার্ট অফ দ্য গ্রাউন্ড এমপ্লয়েড, অর্থাৎ মেইন যে পার্টগুলি রয়েছে জমির সেগুলো গার্ডেনার বা অন্যান্য কৃষক যারা নিয়ে গেছে তাদের কাছে ছেড়ে দিতে হবে। তারপর ওখান থেকে উৎপাদিত জিনিস স্টক করতে হবে। এরপরে হচ্ছে কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে তোমার রাইট অনুপাতে মানুষের কাছে বিতরণ করতে হবে। এরপরে সেগুলো এই জমি জমাগুলোর কিছু অংশ আবার প্রাইভেট ম্যানিউর যারা রয়েছে তাদের কাছেও আর কি দিয়ে দিতে হবে যাতে তারা উৎপাদন করে।
Consider likewise what commodities the soil where the plantation is doth naturally yields, that they may some way help to defray waste the charge of plantations, so it be not, as was said, to the untimely prejudice of the main business, as it hath fared with tobacco in Virginia. এই সেন্টেন্সগুলো পড়তে গেলে একটু বিরক্ত লাগতেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছে কনসিডার করতে হবে যে কোন জমি, মানে একটা দেশে তুমি যখন যায় এরকম আবাদ করতে লাগবা, তখন কি করতে হবে যে কোন এলাকায় কোন মাটিতে কোন ফসলটা ভালো জন্মে সেটা বিবেচনায় রাখতে হবে এবং সেখানে সেটাই তোমার উৎপাদন করতে হবে, তাই না? এটা করতে বলতেছে, এবং যেখানে যেটা স্বাভাবিকভাবে জন্মায় আর কি, এবং একই সঙ্গে ওইটা সেল করে বা রপ্তানি করে ওই আয় দিয়ে যে প্ল্যান্টেশনের যে খরচ বরচ বা উপনিবেশের যে খরচ বরচ রয়েছে এইগুলো চালাতে হবে। ঠিক যেমন যে ভার্জিনিয়াতে তামাক বিক্রি হয় এবং ওইটার মাধ্যমেই মূলত হচ্ছে ভার্জিনিয়ার যে তোমার উপনিবেশ, সেই উপনিবেশটা চলে, সেটার কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কঠিন, আমি বললাম না এটা অনেক কঠিন, এটা কঠিন। তারপর ওই যে অফ ফ্রেন্ডশিপ আছে কি তোমাদের? অফ ফ্রেন্ডশিপটা কঠিন লাগবে। যাক, বেঁচে গেছে, ওটা অনেক কঠিন। এই দুটা সহজ, এই অফ লাভটাও কঠিন লাগবে। অফ গ্রেট প্লেস খুব সহজ। হ্যাঁ, পড়তেই হবে, উপায় নেই। হ্যাঁ, এটা প্রথমবারে কঠিন লাগে, প্রথমবারে কঠিন লাগে। যেমন ধরো তুমি যদি প্রথমবার কোনো একটা নতুন জায়গায় যাও, তোমার বন্ধুর বাড়িতে যাচ্ছ হয়তো রাত্রিবেলা, দেখবে যাচ্ছতে মনে হচ্ছে টাইম শেষ হচ্ছে না, বা এমনি দিনের বেলাতে অপরিচিত জায়গা। আর আসার সময় বা ওখানে গিয়ে যে জিজ্ঞাসা করে কেন এই শহর থেকে বাড়ি কত দূর দূরত্ব, ও বলবে কেন 5 কিলোমিটার। বলিস কি, আমার তো মনে হলো 15-20 কিলোমিটার আসলাম। কিন্তু যখন ব্যাক করবে, ব্যাক করার সময় দেখবে যে হঠাৎ করে যেন তুমি চলে গেছো, পৌঁছে গেলা। মানে ব্যাপারটা হচ্ছে তুমি ওই তখন তোমার 5 কিলোমিটারই মনে হবে, আদারওয়াইজ তোমার মনে হবে যে ওই 15-20 কিলোমিটার। আচ্ছা, এবার আসো। wood commonly abundant but too much and therefore timber is fit to be one। বলা হচ্ছে যে গাছপালা বা বন তৈরি করা যেটা, সেটা প্রচুর হয়, এটা অনেক কমন, এবং এর জন্য যেটা করতে হবে সেগুলো দিয়ে টিম্বার তৈরি করতে হবে, অর্থাৎ কাঠের জন্য তৈরি করতে হবে আর কি। if there be iron ore and stream whereupon to set the mills, iron is a brave commodity where wood abundant। বলতেছে যদি ওখানে কোনো আয়রন অরে থাকে, মানে হয় না যে কি বলে এটাকে, লোহা পাওয়া যায় আর কি, লোহা পাওয়া যায়, তাহলে ধরো লোহার হচ্ছে তুমি আকরিক পাচ্ছ, অরে বলতে কাইন্ড অফ আকরিক। আমি একটু দেখে আসি, অ্যালকালয় মানেও আকরিক, এখানে হ্যাঁ আকরিক, মূল্যবান ধাতু। এটা মাঝে মাঝে ইয়েতে পড়ে যায় যে সঠিক বললাম কিনা এরকম। তো বলছে যদি ওখানে লোহার আকরিক পাওয়া যায় তাহলে, এবং সেখানে যদি স্ট্রিম পাওয়া যায়, ছোট হচ্ছে নদী টদি পাওয়া যায়, তাহলে সেখানে কারখানা স্থাপন করতে হবে। এবং আয়রন হচ্ছে খুবই ব্রেভ কমোডিটি হোয়ার উড অ্যাবান্ডান্ট, যেখানে প্রচুর গাছপালা হয় সেখানে আয়রনটা খুব কাজে লাগে আর কি, এরকম একটা কমোডিটি আর কি। এটা এখানে সাহসী কমোডিটি না, মানে খুব ইউজফুল কমোডিটি। মেকিং অফ বেসল্ট if the climate be proper for it। হ্যাঁ, abundant মানে প্রচুর। কমোডিটি মানে প্রোডাক্ট, পণ্য। আর আয়রন ইজ এ ব্রেভ কমোডিটি বলতে এখানে ব্রেভ বলতে ইউজফুল, সাহসী কমোডিটি এরকমটা না। যেখানে কাঠ রয়েছে সেখানে যদি লোহাও থাকে তাহলে দুইটা মিলে খুবই
আমরা অনেক কিছু করতে পারি না, মানে কাঠ যদি লোহা না থাকে তাহলে কাঠ দিয়ে আমরা অনেক কিছু চিন্তা করতে পারবো না, কিন্তু আর যখন কাঠ আছে লোহা আছে দুইটাই আছে তখন কি ওইটা দিয়ে আমরা ওই ফার্নিচার তৈরি করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, তাই না? এই জন্য বলতেছে যেখানে কাঠ আছে প্রচুর পরিমাণে সেখানে আয়রন কুড বি এ ব্রেভ কমিউনিটি, মানে বেশ ভালো ইউজফুল একটা কমিউনিটি হতে পারে। কমোডিটি মানে হচ্ছে ওই যে পণ্য আর কি, ইউজফুল থিং আর কি। Making of basalt, if the climate be proper for it, would be put in experience। বলতে কোথাও যদি সমুদ্রের কিনারায় বা নদীর কিনারায় যদি লবণ উৎপাদন করা যায় এবং ক্লাইমেটটা যদি ওইরকম হয় তাহলে এটা এক্সপেরিয়েন্স করা যেতে পারে, এটা ট্রাই করা যেতে পারে। যেমন ওই যে আমরা টেকনাফ যাইতে গেলে আমরা দেখি না যে লবণের ক্ষেত রয়েছে অনেক, ওই রকম আর কি। যেহেতু ওই এলাকার আবহাওয়া ওই রকম, ওখানে লবণাক্ত পানি পাওয়া যায়, ওখানে অনেক ফিল্ড রয়েছে, সুতরাং ওখানে লবণ চাষের চেষ্টা করতে হবে যদি এরকমটা পাওয়া যায়, এটা বলতেছে। গ্রোয়িং সিল্ক লাইকওয়াইজ ইফ এনি বি ইজ আ লাইকলি কমোডিটি। বলা হচ্ছে যদি সিল্ক উৎপাদন করা যায় তাহলে এটাও বেশ ইউজফুল হতে পারে বা রপ্তানিযোগ্য প্রোডাক্ট হয়ে উঠতে পারে। পিস অ্যান্ড তার, ওই যে আমরা বলি না তারপিন, ওই তারপিন, আরেকটা হচ্ছে পিস। পিস ওই যে যেটা আমরা ওই যে কি বলে এটাকে, এটার আরেকটা নাম আছে পিসের, হ্যাঁ রাস্তার পিস, এটার আরেকটা নাম আছে কি যেন ভুলে গেলাম, সুন্দর একটা নাম আছে আর কি, আদুরে নাম। তো যাই হোক, এই পিস এবং তার এইটা যদি কোথাও মানে পাওয়া যায় সেটার কথা বলতেছে। তো বলতেছে পিস অ্যান্ড তার হোয়ার স্টোর অফ ফার্স অ্যান্ড পাইনস আর উইল নট ফেইল। বলতে যেখানে ফার্স এবং পাইন পাওয়া যাবে, মানে ওইটা এক ধরনের গাছ, পাইন গাছ আর কি। তো যেখানে পাইন এবং ফার্স বলতে দেবদারু, হ্যাঁ দেবদারু গাছ আর কি। তো যেখানে পাইন গাছ এবং দেবদারু গাছ জন্মায় প্রচুর পরিমাণে সেখানে পিস এবং আলকাতরা উৎপাদন করা যেতে পারে। এই তার বলতে আলকাতরা আর পিস বলতে পিস, ওই যে আমরা রাস্তায় যেটা দেই আর কি, রাস্তায় হ্যাঁ আসে, কিন্তু তার বলতে বেশি, হ্যাঁ। আর এই পিস বলতে এটার নামটা মনে আসতেছে না, হ্যাঁ। এই যে রাস্তায় আমরা দিই, এই রাস্তায় যেটা দিয়ে সেটা আমরা তো পিস বলি, কিন্তু এটার আরেকটা ভালো নাম আছে, এই নামটা এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা আমার মনে আসলে আমি তোমাদেরকে বলবো। পানিতে নষ্ট হয়ে যায় এটা, যেহেতু এটার ইয়ে আছে নাকি, সুন্দর আদুরে নামটা পাই কিনা আমরা। পিস পিস না এখানে নাই, তবে এটার একটা সুন্দর নাম আছে, আমার মনে আসতেছে না, তাই মনে আসলে আমরা বলবো সামনের দিনে। আচ্ছা যাই হোক, আমাদের কতখানি থাকলো? ও এই যে বলতেছে পিস এবং তার যেখানে মানে যেখানে পাইন এবং ফার যেখানে উৎপাদন হয় সেখানে পিস এবং তার বা আলকাতরা এগুলো উৎপাদন করা যেতে পারে। সো ড্রাগস অ্যান্ড সুইট উডস, সুতরাং ড্রাগ তৈরি করা, ওষুধ তৈরি করা, এবং সুইট উড বলতে হচ্ছে তোমার যে আতর টাইপের আর কি, সুগন্ধি গাছ। তো এরকম যে জায়গায় রয়েছে, হোয়ার দেয়ার যেখানে তারা রয়েছে, ক্যান নট বি আইল্ড গ্রেট প্রফিট। আতর এবং এগুলো অত বেশি প্রফিট করা যায় না এগুলো দিয়ে। সোপ অ্যাসেস লাইকওয়াইজ অ্যান্ড আদার থিংস দ্যাট মে বি থট অফ। এবং এই আতর টাতর এগুলো দিয়ে মূলত হচ্ছে সোপ, সাবান টাবান তৈরি করা, এগুলো করা যেতে পারে। এগুলো শুধুমাত্র ওগুলো দিয়েই আসলে অত ভালো অর্থকরী প্রোডাক্ট হয়ে মানে নাও হতে পারে আর কি, মানে তখনকার যুগে হয়তো আতরের এত ব্যবহার ছিল না। আচ্ছা আজকে আমরা এখানেই রেখে দিই, হ্যাঁ। এখানে আমাদের সামনের দিন এই অংশটুকু আমরা পড়বো এবং বা নাও পড়তে পারি, বা অল্প সময়, বেশি আর নাই। সামনের দিন আমরা এটুকু পড়ে আমরা অন্য আরেকটাতে চলে যাব। আমরা অপগ্রেড প্লেস পড়বো। অপগ্রেড প্লেস ছোট আছে এবং আমাদের এক ক্লাসেই হয়ে যাবে, আদারওয়াইজ আমাদের আজকের টাইমটা কভার করতে পারতেছি না। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।